সো আমরা আজকে হচ্ছে অডিটে যে অংশগুলো আমরা বাকি রেখেছিলাম, বলেছিলাম যে এগুলো আমরা ক্লায়েন্টকে ইউজুয়ালি পাস করি না, সেই পার্টগুলো আমরা আজকে দেখব। আমাদের এগুলো কাজে লাগবে। এইখানে যে লিস্টিংটা আছে, যখন আপনি এসইও করবেন, ফুল এসইও করার জন্য প্রত্যেকটা বিষয় লাগবে। বাট যখন ক্লায়েন্টকে সাবমিট করছেন, কিছু বিষয়গুলো আমরা ইচ্ছা করে হাইড করি, কারণ ক্লায়েন্টকে ওইগুলো আসলে বোঝানোটা সম্ভব না যে কেন এগুলো দিতে পারবো না। কারণ উনি তো বলবে যে আমি তো টাকা দিয়েছি বা আমি তো ডলার পে করছি, তাহলে কেন আপনি আমাকে দিবেন না। এরকম কোশ্চেন্স যেন রাইজ না হয়, এই জন্য আমরা ওনাকে এগুলো দেই না। এখন বলতে পারেন স্যার, অনেকে তো থাকতে পারে যে সে নিজেও ডিজিটাল মার্কেটিং পারে, সে তো আমাকে ধরবে, তাই না? সো যে ডিজিটাল মার্কেটিং পারে সে কিন্তু নিজেও জানবে এই বিষয়গুলা একদিন বা 2 দিনের ব্যবধানে কখনোই আমাকে প্রোভাইড করতে পারবে না। ঠিক আছে? সো দেখেন, এখান থেকে কি প্রত্যেকটা বিষয় আমরা দেখেছি, এইচটিটি, ডাব্লিউ, মেটা টাইটেল, ডিসক্রিপশন, হেডিং, অল্টার ট্যাগ, এগুলোতে কোনো কনফিউশন আছে? এগুলো কি, কেন বসাইতে হয়, কোথায় গিয়ে চেক করতে হয়, আছে কোনো কনফিউশন? আচ্ছা, ইউআরএল অ্যানালাইসিসে ডেলিমিটার কি, এটা আমরা বুঝেছি। কি ডেলিমিটারটা? আমার ইউআরএলে যদি কোনো প্রকার স্পেশাল ক্যারেক্টার থেকে থাকে, সেই ক্ষেত্রে আমার ইউআরএল ডেলিমিটার ইস্যুস হবে। স্পেশাল ক্যারেক্টার বলতে অ্যালফাবেটস এবং নাম্বারস ব্যতীত, আরেকটা জিনিস, ড্যাশ বা মাইনাস সাইনটা ব্যতীত প্রত্যেকটা ক্যারেক্টারই হচ্ছে স্পেশাল ক্যারেক্টারস। এখানে আমি যতগুলা দিচ্ছি এক্সেপ্ট এই ড্যাশটা ব্যতীত বাকি যা আছে সবগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টারস। আমার ইউআরএলে এগুলো থাকা যাবে না। কেন থাকা যাবে না? কারণ হচ্ছে গুগল বলেছে থাকা যাবে না। আর একটু প্রপারলি যদি বলি, যখনই আমার ইউআরএলে আননেসেসারি এরকম ক্যারেক্টার চলে আসবে, আমার ইউআরএলটা ফ্রেন্ডলি হবে না এবং সেটাকে আমি ছোট রাখতে পারবো না বা শর্ট থাকবে না। তো শর্ট বা ফ্রেন্ডলিনেস থাকার কি দরকার? যদি একটা ইউআরএল শর্ট থাকে তাহলে এটা মেমোরেবল থাকে, মানে আমি খুব সহজে মেমোরাইজ করে রাখতে পারি। যখন একটা ইউআরএল আমি দেখবো যদি আমি মেমোরাইজ থাকে, ওই পেজগুলোতে আমার যাওয়ার পসিবিলিটিস কি বেশি, কারণ আমার মনে আছে ওই ইউআরএলটা। আমরা দেখিনি যে পার্টটা, সেটা হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল। সো কিওয়ার্ড আমরা বলেছিলাম যে 6টা প্লেসমেন্টে আমার কিওয়ার্ডকে বসাইতে হয়, তাই না? এই 6টা, মেটা টাইটেল, ডিসক্রিপশন, হেডিং, ইউআরএল, ফিচার্ড ইমেজ বা অল্টার ট্যাগ, অথবা কন্টেন্টস ফার্স্ট 100 ওয়ার্ডস। এই 6টা জায়গায় আমার কিওয়ার্ডকে থাকতে হবে। বিকজ যদি আমি আমার প্রাইমারি কিওয়ার্ডকে 6টা জায়গার একটা জায়গাতেও মিসিং করি, আমি আমার এসইওতে দুর্বল হয়ে যাব। যখন ক্রলাররা আমার ওয়েবসাইটে আসে, সে আগে 6টা জায়গায় দেখে যে সেম ওয়ার্ড লেখা আছে কিনা। যদি সেম ওয়ার্ড লেখা থাকে তাহলে সে বুঝে যে আচ্ছা, এই XYZ ওয়েবসাইট, লেটস সে বেস্ট মেকানিক্যাল কিবোর্ড, এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করতে চায়। ঠিক আছে? এখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে আসে ধরেন 5000 পেজ। এই 5000 পেজে কোন কিওয়ার্ড দিয়ে কোন পেজের কাজ করেছে এটা কিন্তু ক্লায়েন্ট আমাকে বলেনি। আর 5000 ওয়েবসাইটের ইউআরএল আছে, ইউআরএল কিওয়ার্ড আছে কিনা এটা আইডেন্টিফাই করাটা খুবই টাফ, বিকজ এটা করতে হবে আপনাকে ম্যানুয়ালি। এটা কোনো সফটওয়্যার, কোনো টুলস দিয়ে করা যাবে না। কারণ কিওয়ার্ড আমি কি দিয়েছি, এআই তার মতো করে জাজ করলেই হবে না। কারণ আমি তো জানি যে আমার কিওয়ার্ড কি, আমার কিওয়ার্ড বেস্ট মেকানিক্যাল কিবোর্ডস, এটা আমার কিওয়ার্ড। এআই কিভাবে এটাকে আমাকে সলিউশন করে দিবে, কিভাবে আইডেন্টিফাই করবে যে আমার কিওয়ার্ড কোনটা? আমার 4টা প্লেসমেন্টে 3 রকমের কিওয়ার্ড আছে, মানে ধরেন মেটা টাইটেল, ডিসক্রিপশনে একই কিওয়ার্ড, বাকি 2টা প্লেসমেন্টে ডিফারেন্ট 2টা কিওয়ার্ড। এআই কিভাবে বুঝবে কোন কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতেছি? বুঝার কোনো ওয়ে আছে এটা? তাহলে কি এটা ম্যানুয়ালি করতে হবে? সো এই কাজটা যদি ম্যানুয়ালি আমার করতে হয়, তাহলে প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে দেখতে হবে, পুরা কন্টেন্ট পড়ে বুঝতে হবে যে আসলে উনি কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চেয়েছেন, হুইচ ইজ নট পসিবল উইদিন 2 days।
এই অডিটের কাজ করার জন্য আপনি সময় দিবেন ম্যাক্সিমাম 2 দিন ক্লায়েন্টের থেকে। সো 2 দিনে এটা পসিবল না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই কিওয়ার্ড এন্ড ইউআরএলটা ক্লায়েন্টকে প্রোভাইড করি না। বুঝতে পারছেন? আরেকবার বলি, কিওয়ার্ড ইন ইউআরএল মানে হচ্ছে আমি এখানে কোন একটা কোয়েরি নিয়ে সার্চ করলাম, লং বেস্ট লংবোর্ডস ফর বিগিনার্স। বেস্ট লংবোর্ড ফর বিগিনার্স এই কথাটা কি এটার মেটা টাইটেলে আছে? আমি ক্লিক করে যাই। এবার দেখেন উপরে যে ইউআরএলটা, এই ইউআরএলে কি ওনার এই কিওয়ার্ড আছে, তাই না? এখন আমাকে তো প্রত্যেকটা পেজে এরকম সার্চ করে করে বের করতে হবে যে কোন পেজে ওনার কিওয়ার্ড আছে। সো এটা কিন্তু পসিবল না, কারণ উনি কোন পেজ কি কিওয়ার্ডে র্যাঙ্ক করছেন এর কোনো লিস্ট আমার কাছে নেই। ওনার যদি এরকম হয় 10টা পেজের ওয়েবসাইট, ওকে, এটা আইডেন্টিফাই করে দেওয়া যায়। কিন্তু যদি এরকম 100, 200, 500 ওয়েবসাইট পেজ হয়, কখনোই পসিবল না ম্যানুয়াল এটাকে বের করা। কারণ আমি এখানে একটা কিওয়ার্ড দিলাম, আমি আবার কন্টেন্ট লিখেছি অন্য কিওয়ার্ড দিয়ে, তাহলে কি ঝামেলা না? সো এআই কিন্তু এটাকে সলভ করতে পারবে না। এই জন্যই এই পার্টটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি না। বাট যখন আপনাকে এসওর কাজ দিল ক্লায়েন্ট, আপনি প্রত্যেকটা পেজে ওনাকে বলতে হবে যে আপনি যে কিওয়ার্ড রিসার্চ করে পেজগুলো তৈরি করেছেন ওইগুলোর লিস্টটা আমাকে দেন। ক্লায়েন্ট আপনাকে তখন সব অ্যাক্সেস দিয়ে দিবে। আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে দিয়ে দিবে, আপনার কত কিওয়ার্ড আছে, কোন কিওয়ার্ডে কী কাজ, এর আগের ব্যক্তি যে যে কাজ করেছিল এসইও রিলেটেড সব আপনাকে প্রোভাইড করবে। সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন আচ্ছা তাহলে এই ইউআরএলে একটা টান দিয়ে দেওয়া থাকবে বা আরেকটা কলামে লেখা থাকবে যে বেস্ট লং বোর্ড ফর বিগিনার্স দিয়ে এই পেজটার কাজ করা হয়েছে। তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে দেখি তো 6টা প্লেসমেন্টে কিওয়ার্ডগুলো আছে কিনা। ওকে, নেক্সট হচ্ছে অ্যাবসলিউট ভার্সেস রিলেটিভ ইউআরএল। বেশি থাকলে না না মানে আমি বললাম যে যদি কম থাকে তাও না হলেও আমি চেক করে দিতে পারলাম, ক্লায়েন্টকে বললাম যে আপনার কিওয়ার্ডের আমি কমিউনিকেশন বাড়ালাম বা কনভারসেশন বাড়ালাম যে আচ্ছা আপনার তো পেজ কয়েকটা কম আছে, সো আপনার যে কিওয়ার্ডসগুলো আছে কোন পেজের জন্য কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছে এই লিস্টটা কি আপনার কাছে আছে কিনা। ক্লায়েন্ট হইতে পারে ওই সময় দিয়ে দিতে পারে। বাট যদি অনেক বড়, কারণ আপনাকে কিন্তু ফার্স্টে দেওয়া আছে ইন্ডেক্সেশন স্টেটাস একদম ফার্স্টে দেওয়া, রিজনটা হচ্ছে আপনি পেজ দেখে বুঝবেন যে ওয়েবসাইটটা কত বড়। কারণ আপনি দেখলেন ওখানে পেজ আছে 5000, বাদ দেন পেজ দেখলেন আছে 100টা, তাও তো অনেক বড়। সো 100টা পেজের জন্য আপনাকে কিন্তু এই কাজগুলো করতে কষ্ট হয়ে যাবে। ক্লায়েন্ট অনেক সময় আপনাকে দিতেও চাইবে না যে তোমার অডিটের জন্য আমার কিওয়ার্ড কেন দরকার, বলতেই পারে। তো এরকম কোনো কনফ্লিক্ট যেন না আসে এই জন্য এই পোর্শনটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি না, ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে আস্কও করবে না, বি শিওর অফ দ্যাট। ওকে, দেন হচ্ছে অ্যাবসলিউট ভার্সেস রিলেটিভ ইউআরএল। তো আপনার ইউআরএলটা দুই রকম ভাবে ডিসপ্লে করা হয়। একটা হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল, যেটা হচ্ছে একদম সম্পূর্ণ ইউআরএলটাকে শো করে, জাস্ট লাইক দিস। যেরকম এখানে আপনি বুঝতে পারছেন যে মেইন ওয়েবসাইট হচ্ছে কি concertwebs.com, এইটার বেস্ট লং বোর্ড ফর বিগিনার্স এই পেজে আপনি এসেছেন। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মেইন ইউআরএল। এটা হচ্ছে আপনার অ্যাবসলিউট ইউআরএল, যেখানে কোন ওয়েবসাইটে যেতে চাচ্ছি কোন পেজে আছে এটা আমি বুঝতে পারছি। রিলেটিভ ইউআরএলগুলো মূলত হয় যখন নন সিএমএস বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা ওয়েবসাইট হয়, তখন অনেক সময় ডেভেলপাররা যেটা করতে পারেন ইউআরএলগুলোকে চেঞ্জ করতে পারেন, শর্ট করতে পারেন। ফোর্সে ইউআরএলটাকে এরকমভাবে প্রোভাইড করলো, এটা ডেভেলপাররা পারবেন, ঠিক আছে? সো এখন এই জাস্ট এতটুকু দেখে আপনার কি ট্রাস্ট হবে যে এটা মানে অ্যাকচুয়াল ভালো কোনো ওয়েবসাইটের? কারণ আপনি এখানে তো ওয়েবসাইটের নাম এগুলো কিছুই দেখছেন না। ধরেন আপনি একটা ওয়েবসাইট যেটা কনসার্ট ওয়েব, এখান থেকে আপনি একটা পেজে ক্লিক করলেন যেখানে আপনাকে কনসার্ট ওয়েব না CW
ড্যাশ এরকমভাবে দেখাচ্ছে, ধরেন CW এরকম। সো এটাকে আপনি বিশ্বাস করবেন? আপনার সন্দেহ যাবে কোন ইউআরএলে চলে আসলাম আমি। যখনই আমরা কাজ করছি ইটস বেটার যে আমার যে অ্যাকচুয়াল ইউআরএল আছে সব সময় যেন ওইটাই থাকে, দ্যাট মিন্স ফুল ইউআরএলটা যেন ভিজিবল থাকে। সো ইউজুয়ালি আপনার অ্যাবসলিউট ইউআরএলটাই সব জায়গায় পাবেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আপনি রিলেটিভ ইউআরএল পেতে পারেন। এটা আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি ওনার পেজগুলোকে ব্রাউজ করবেন এবং ওখানে যখন ইউআরএলগুলোকে দেখবেন, ঠিক আছে? সো এটা দেখার জন্য আপনাকে ওনার ব্যাক এন্ডে যেতে হবে, ড্যাশবোর্ডে যেতে হবে, এত এক্সেস আমাদের কাছে ইনিশিয়ালি থাকে না, যার কারণে আমরা এটাকে ওইরকমভাবে চেক করতে পারি না। বাট যখন ওয়েবসাইটের কাজ বা এসইওর কাজ কমপ্লিটলি কোনো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে, তখন আপনি ওনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে দেখতে পারেন যে আসলে কোন ইউআরএলগুলা অ্যাবসলিউট আছে আর কোনগুলা রিলেটিভ আছে। বুঝতে পেরেছেন? না, আরেকবার বলি, ইন সিম্পল ওয়ার্ডস, যখন কোনো ইউআরএল আপনি ওয়েবসাইট এবং তার পেজ পুরা ইউআরএল লেখাটা সম্পূর্ণ বুঝতে পারবেন, সেটা হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল, এটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল। যদি কখনো দেখেন কোনো ইউআরএলে আপনি কোনো একটা ফিশি কোনো একটা বিষয় দেখতে পাচ্ছেন বা সন্দেহজনক কোনো একটা বিষয় দেখতে পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে রিলেটিভ ইউআরএল বুঝে যাবেন। যেরকম এখানে ধরুন আমার HTTPSটা বাদ, জাস্ট এরকমভাবে একটা ইউআরএলে ক্লিক করলেন, চলে গেলাম। এখন আপনি কোন ওয়েবসাইটে গেলেন, কার ওয়েবসাইট, এখানে কোনো ট্রাস্টওয়ার্দি কিছু আছে, আপনি কিন্তু এখানে সন্দেহ করবেন। এই ইউআরএলগুলোকে আপনি কখনোই বিলিভ করবেন না। আবার আমরা অনেক সময় শর্ট ইউআরএল দেখি না, ইউআরএল শর্ট করা যায়, জানি এটা আমরা। ধরেন আমার অনেক বড় একটা ইউআরএল আছে, বাট এটাকে আমি খুব শর্ট করে কাউকে প্রোভাইড করতে চাচ্ছি। আমি একটা ইউআরএল দিলাম, সো আমাদের অ্যাকচুয়াল ইউআরএলটা ছিল কি concertwaves.com/best-longboard for beginners, এটাতে না। আমি ইউআরএলটাকে ছোট করে তৈরি করলাম এটা। এখন আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি এই ইউআরএলে ক্লিক করেন, আপনি এটাকে বেশি বিশ্বাস করবেন নাকি এটাকে বেশি বিশ্বাস করবেন? এইটাও কিন্তু একই লিঙ্কে আপনাকে নিয়ে যাবে, বাট এটা ছোট এবং ডিফারেন্ট। tinyurl.com, আমি তো যেতে চাচ্ছি concertwaves.com, সো আমাকে লিঙ্ক দেখাচ্ছে এটা, আমি কিন্তু কখনোই ক্লিক করব না। সো ধরে নেন এইটা হচ্ছে আপনার অ্যাবসলিউট ইউআরএল, এটা হচ্ছে আপনার রিলেটিভ ইউআরএল। সো আপনার পেজে যদি কখনো এরকম থাকে যে আপনি কোনো পেজ থেকে ব্যাকলিঙ্ক করেছেন বা যেটাই করেছেন, আপনি ইউআরএলগুলো অনেকটা ডিফারেন্ট, ট্রাস্টওয়ার্দি লাগছে না, সেক্ষেত্রে এগুলোকে আপনার চেঞ্জ করতে হবে। যেমন আমি এই ওয়েবসাইটটাতে যাব, এই যে ইউআরএলটা পেস্ট করে গেলাম, যাওয়ার পর কিন্তু আমাকে ওই অ্যাকচুয়াল ওয়েবসাইটের ইউআরএলটা শো করবে। সো আমি এইটাকেই রাখবো, ইউআরএলটা একটু বড় হলে হোক। নর্মালি বলা হয় একটা ইউআরএল এর ক্যারেক্টার সাইজ 45 to 50 রাখার জন্য, সব ক্ষেত্রে এটা পসিবল হয় না। কেন? কারণ আমি যে বেস্ট লং বোর্ড ফর বিগিনার্স দিলাম, এমন হতে পারতো যে বেস্ট অ্যাফোর্ডেবল লং বোর্ড ফর বিগিনার্স, তো আমার ইউআরএলটাকে বড় হলো না, আর এটা কি একটা কিওয়ার্ড না, মানুষ তো চেতে পারে। সো আমি তো চাইলেই তো শর্ট করার জন্য আমি আমার কিওয়ার্ডকে বাদ দিয়ে দিতে পারবো। কিওয়ার্ড যদি আমার বড় হয় সেই ক্ষেত্রে তো কোনো ওয়ে নাই, আপনি এটাকে ছোট করতে পারবেন না। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, দেন হচ্ছে সো কিওয়ার্ড ইন ইউআরএল, অ্যাবসলিউট ভার্সেস রিলেটিভ ইউআরএল, ক্লিয়ার? আরেকবার বলবো, ক্লিয়ার? আমি একটু পরে জিজ্ঞেস করবো, সো বুঝে বলবেন। আরেকবার বলুন। কিওয়ার্ড ইন ইউআরএল, আমি যে কিওয়ার্ডটাকে টার্গেট করে আমার পেজটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছি, সেটা আমার ইউআরএলে আছে কিনা এটাকে চেক করার বিষয়টাই হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল। এখন ইনিশিয়াল যখন আমরা দিলাম লিস্টটা এক্সেলে, ওইখানে এটা ছিল না। রিজনটা হচ্ছে একদম মানে ইনিশিয়াল অডিটে আমরা এটা ওনাকে দিতে পারছি না, বিকজ ওনার ওয়েবসাইট কোন পেজ কোন কিওয়ার্ডে কাজ করে এটা আমি জানি না।
বাট যখন এসইওর কাজটা আমরা করব, প্রপারলি ফুল একটা ওয়েবসাইটের কাজ করব, তখন আমাকে চেক করতে হবে যে ইউআরএল এ কিওয়ার্ড আছে কিনা। বিকজ গুগলকে বোঝানোর জন্য যে এইটা XYZ আমার প্রাইমারি কিওয়ার্ড, 6টা প্লেসে আমাকে কিওয়ার্ডটা বসাইতে হবে, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে? জি। তখন তো প্রোভাইড করবে, বা আমাকে এরকমও বলবে যে আসলে আমি জানি না, যার থেকে কাজ করাইছিলাম সে আমাকে আসলে কোনো ডেটা দেয়নি, আমার ওয়েবসাইট আপনি নিজের মতো করে কনস্ট্রাক্ট করেন। তখন আপনার কাছে সম্পূর্ণ অ্যাক্সেস থাকবে। পেজ যখন বেশি হবে, আমার কয়েক হাজার পেজ হতে পারে, তাহলে ম্যানুয়ালি সবগুলো থেকে আমাকে সিম্পল কাজ করতে হবে। হ্যাঁ, কারণ আপনাকে তো নিবে ওনারা মান্থলি বেসিসে। এমন না যে আপনাকে বলবে 1 মাসের ভিতরে আমার ওয়েবসাইট দাঁড়া করেন, না, কখনোই না। এসইওর কাজ কখনোই মানে কেউ বলতে পারবে না যে আমি 1 মাসের ভিতরে করে শেষ করে ফেলতে পারবো। ওই প্রত্যেকটা পেজে 6টা ক্যাটাগরি ফলো করে আমাকে কাজ করতে হবে, আরো অনেক আছে, আস্তে আস্তে দেখবেন। ঠিক আছে, বাট এটা মানে বললে হয়ে গেল না। যেরকম আপনাদেরকে যদি বলি যে আপনারা 1 সপ্তাহে শিখেই মার্কেটে নেমে যান কাজ করতে, সম্ভব না। স্লো প্রসেস, তাই না? শিখতে হবে বা অ্যানালাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ের এসইও পার্টটা এরকমই। আপনি প্রত্যেকটা পেজকে নিয়ে নিয়ে কাজ করতে হবে। যেরকম আমি যদি আপনাদেরকে একটা টপিক জাস্ট র্যান্ডমলি শেখায় চলে যাই, ওটা শিখলেন, ওটা ফিউচারে কাজে লাগবে না। সো আপনি চাইলে যে কোনো পেজকে জাস্ট দেখেই চলে গেলেন টুকটাক চেঞ্জ করে, ওটা পরবর্তী দিকে কিন্তু ইফেক্ট করবে। যদি আপনার ফাউন্ডেশন ভালো থাকে, পরবর্তীতে রেজাল্ট গুড আসবে। এরকম আপনার যখন এসে প্রত্যেকটা পেজের কাজ খুব মনোযোগ দিয়ে করবেন, প্রপারলি করবেন, এটার রেজাল্ট পেতে পেতে আপনার সময় লাগবে। আজকে আপনি একটা নতুন শপ দিয়ে ধরেন কয়েকজনকে লিফলেট ব্রোশার দিয়ে এক্সপেক্ট করতে পারেন না যে 1 মাসের ভিতরে আমার হিউজ সেল আসবে। এটা আস্তে আস্তে গ্রো করে। এসইওর কাজটাও র্যাঙ্কিংটা আস্তে আস্তে করে, কখনোই 1 মাসের ভিতরে আপনি ফার্স্ট পজিশনে চলে যাবেন না। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আবার কথা আছে, একদিনের ব্যবধানে আপনি নিচে নেমে আসতে পারেন। ঠিক আছে? এটা যে নিচে নেমে আসার কাজটা আমার কাছে যতটুকু মনে হয়, এটা আমার ব্যর্থতা না, বরঞ্চ আমার সাথে যারা আমার আশেপাশে যারা ছিল তারা ভালো কাজ তারা আপনার থেকে ভালো করেছে, ইয়েস, এটা আপনার ব্যর্থতা না। আমার পজিশন আগের মতোই আছে, হ্যাঁ, কিন্তু তারা আগে যাওয়ার কারণে তারা আগিয়ে গিয়েছে। হ্যাঁ, এটাই। ঠিক আছে, আবার অনেক সময় এটাও হয় যে আমি একটা লিংক ইউজ করেছি আমার ওয়েব পেজে, যেটা আসলে ভালো না। এটা একটু পরে দেখবো। হ্যাঁ, ব্যাকলিঙ্কিংয়ে এমন একটা লিংক ইউজ করি যেটা নট গুড, খারাপ ইউআরএল। গুগল দেখছে, গুগল মনে করেছে আমি স্প্যাম রিলেটেড কাজ করবো, ফ্রডারি করি, তখন সে আমাকে আবার নিচে ইচ্ছা করে সে আমার র্যাঙ্ক ডাউন করবে। কারণ গুগল কখনোই চাবে না তার প্ল্যাটফর্মে কেউ এসে কোনো স্ক্যামের শিকার হোক, তাই না? কারণ তারও তো একটা রেপুটেশন আছে। আর্কিটেকচার চেকের একটা বিষয় আমরা দেখিনি, সেটা হচ্ছে সাইট ডেপথ চেক। দ্যাট মিনস গভীরভাবে বা খুবই ছোট ছোট অংশগুলো আমার ওয়েবসাইটের চেক করা, প্রত্যেকটা পেজে গিয়ে দেখা আমার ওয়েবসাইটের সব স্ট্রাকচার ঠিক আছে কিনা, কোনো ইমেজ ঘোলা কিনা, ঠিক আছে, কোন ইমেজ লোড নিতে অনেক সময় লাগছে কিনা, কোনো টেক্সট উপর নিচে আছে কিনা, ফন্টের অবস্থা খারাপ কিনা, খুঁটিনাটি ওয়েবসাইট সব কিছু চেক করাটাই হচ্ছে সাইট ডেপথ চেক। এরর্স রিগার্ডিং ওয়েবসাইটস, এখন ওই যে বললাম যেটা আপনার পক্ষে কিন্তু পসিবল না যে পুরা ওয়েবসাইটের একদম খুঁটিনাটি বিষয়গুলোকেও খুব অল্প সময়ে জাজ করে বের করা। কারণ একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজেস আছে, প্রত্যেকটা পেজে আপনাকে যেতে হবে ওই পেজ ওকে কিনা। যেরকম এই যে এখানে ধরেন এই পেজের কোনো কারণে এই ইমেজটা ধরেন এখান থেকে একটু ঘোলা লাগছে, বা ইমেজটা ধরেন আমি এখানে ক্লিক করছি, এই ভিডিওটা প্লে হইতে অনেক সময় লাগছে, এই বিষয়গুলো চেক করা। এখানে লিংক আছে, প্রত্যেকটা লিংক কাজ করে কিনা, প্রপারলি যেখানে যাওয়ার সেখানে নিয়ে যাচ্ছে কিনা, ওকে, এই সব বিষয়গুলো চেক করাটাই হচ্ছে আমার সাইট ডেপথ চেক। ঠিক আছে? রাখতে হয়, রাখি। হ্যাঁ, কারণ হচ্ছে না, এটাই নিয়ম। কারণ আপনি এই যে নাম যেটা, হ্যাঁ, অনেকগুলো পেজ, এই যে আপনার ওয়েবসাইটটা নিয়েছেন না, এবার এখানে আপনি আপনার হোস্টিং অনুযায়ী আপনি যতগুলো পেজ তৈরি করার করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, কোনো লিমিট নেই, আনলিমিটেড পেজেস আপনি ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি যে একটু আগে একটা যে ওয়েবসাইট নিলাম, গুড হাউসকিপিং, হ্যাঁ,
এই গুড হাউসকিপিং এর আপনি যদি দেখেন ৭৮,৮০০টা পেজ আছে একটা ওয়েবসাইটের। সো এরকম আমি যদি একটু চেক করি, ধরেন রেজাল্টস ডট, আচ্ছা ধরেন এসএসসি রেজাল্টস, গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো, আচ্ছা ধরেন এটা, হ্যাঁ আমি যদি চাই এরকমভাবে চেক করতে পারি, দেখি গভর্নমেন্টের ওয়েবসাইটে কয়টা পেজ। সো দেখেন এটার মাত্র 57টা গভর্নমেন্টের ওয়েবসাইট, জাস্ট 57টা, বিকজ এটা ওই এডুকেশনাল বোর্ড রেজাল্টস। আমি যদি আরোটা যাই, কোনোটায় কম আসবে, কোনোটায় বেশি আসবে। সো এটা ডিপেন্ড করে আমার রিকোয়ারমেন্ট কতটুকু। ঠিক আছে, আমার যদি ই কমার্স ওয়েবসাইট হয়, হ্যাঁ ভেরি গুড বলেছে, প্রোডাক্ট বেশি, পেজ হ্যাঁ বেশি। amazon.com এ যদি আমি যাই, দেখেন অ্যামাজনের কতগুলো পেজ, ওকে 1 বিলিয়ন সামথিং। কারণ এটা ই কমার্স, তো ওনার অনেকগুলো পেজ হবে, বিকজ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে ডিফারেন্ট পেজেস আছে। সেগুলো পেজেস স্যার, আমরা যখন স্যার কোনো অ্যাপে ঢুকি অ্যামাজনের, তো তখন হচ্ছে আমরা স্কিন কেয়ারের জন্য আলাদা একটা অপশন দেখতে পাই। তারপর স্যার গ্রোসারির জন্য আলাদা এগুলো option ক্যাটাগরিজ, ওই এক ওয়েবসাইটের ভিতরে ক্যাটাগরি, যেরকম এই বিডি কলিং একাডেমির প্রত্যেকটা রুম ভাগ করা না, এক রুমের ভিতরে 20টা 15টা করে চেয়ার দেওয়া না, এখানে 15টা চেয়ার দেওয়া, এখানে 30টা চেয়ার দিলে কি জায়গা হবে? আপনার ওয়েবসাইটের জন্য আপনি যতটুকু জায়গা কিনেছেন অতটুকু অনুযায়ী আপনার যতগুলো চাপ দরকার, ক্যাটাগরি যতগুলো দরকার পেজ তৈরি করতে পারবেন, বাট ওই আপনার স্পেসের উপর ডিপেন্ড করে। স্যার স্পেস কি স্যার আগে থেকেই কিনতে হয়? আগে থেকে কিনতে হয়, চাইলে পরে এটা বাড়াতে পারবেন, ও, চাইলে পরে বাড়ানো পরে যাবে। বাড়ানো যাবে। হ্যাঁ, আমরা কি কিছু স্পেস ফ্রি পাই না, বাট শুধু 5 পয়সারও ফ্রি নাই এখানে, যা আছে সব পেইড। আর ওয়েবসাইট, নিজের বিজনেস বিল্ড করবেন, ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, যেখানে ফ্রি দেখবেন ওখান থেকে 10 হাত দূরে থাকবেন। ফ্রি জিনিসে বিশ্বাস করতে হয় না, ঠিক আছে? ফ্রি জিনিসে কোনো না কোনো প্রবলেম আপনি পাবেনই। স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার, ধরেন আমার ড্রেসের একটা বিজনেস, আমার স্কিন কেয়ারের একটা বিজনেস, জুয়েলারির একটা বিজনেস। সো আমার এই সবগুলো আমি একটা ওয়েবসাইটেই রাখলাম। স্যার এখন ক্লায়েন্ট স্যার আমার ওয়েবসাইটে ঢুকলে স্যার এই সব ইগুলো দেখতে পারবে? যখন আপনারা দারাজে যান অনলাইন শপিংয়ে, তখন কি দারাজের সব ক্যাটাগরি ভাগ করা থাকে না? ধরুন আমি একটাতে যাই, কিনতে যাব, এই যে দারাজের ক্যাটাগরিজ আছে না এখানে ডিফারেন্ট, সেরকম ডিফারেন্ট ক্যাটাগরিজে থাকবে, ব্যাগস, ওয়াচেস এক্সেট্রা, এরকম করা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে লোগো লিঙ্ক বলেছি, অ্যাঙ্কর টেক্সট লিঙ্কস। অ্যাঙ্কর টেক্সট লিঙ্কস মানে হচ্ছে এই যে আপনি দেখছেন যে একটা প্যারাগ্রাফের ভিতরে কিছু কিছু পার্ট আছে যেখানে হচ্ছে লিঙ্কস অ্যাড করা, এই লিঙ্কসগুলা অ্যাড করা হয় কিওয়ার্ডসের উপরে। সো এই লিঙ্কগুলা আছে কিনা, এগুলাতে ক্লিক করলে অ্যাকুরেটলি ওই পেজে নিচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখাটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট লিঙ্কসের কাজ। ইউজ অফ নো ফলো লিঙ্কস, আপনি লিঙ্ক পাবেন 4 প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে যেটা আপনার ওয়েবসাইটেই, ধরেন আমি এই ওয়েবসাইটের কোন একটা লিঙ্কে ক্লিক করলাম, এটা কি আমাকে এই ওয়েবসাইটের আরেকটা পেজে নিয়ে আসলো না? এগুলোকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং বা ইন্টারনাল লিঙ্কস। যে সকল লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটেরই অন্য কোনো পেজে যাবেন, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। যদি আপনি একটা লিঙ্কে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের বাইরে নিয়ে যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। 2 রকমের লিঙ্ক, আরও 2 রকমের লিঙ্ক আছে, একটা হচ্ছে ডু ফলো, একটা হচ্ছে নো ফলো। ডু ফলো হচ্ছে যে সকল লিঙ্কে ক্লিক করলে কাজ করে, দ্যাট মিন্স এটা একটা লিঙ্ক না, এখানে কাজ করলে কোনো একটা পেজে নিচ্ছে, সেটা হোক ইন্টারনাল সেটা হোক এক্সটার্নাল, অ্যাক্টিভ না লিঙ্কগুলো, এটা হচ্ছে আপনার ডু ফলো। আর এরকম কোনো লিঙ্ক যেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালিতে লিঙ্ক, বাট ক্লিক করলে কোনো কাজ করে না, সেগুলোকে বলা হয়
নো ফলো লিঙ্কস। সো আমার ওয়েব পেজে কোনো নো ফলো লিঙ্ক আছে কিনা সেটা চেক করার কাজ হচ্ছে এটা, ইউজ অফ নো ফলো লিঙ্কস। সো এই ইউজ অফ নো ফলো লিঙ্কসের জন্য প্রত্যেকটা পেজে গিয়ে খুঁজে খুঁজে দেখতে হবে যে এরকম কোনো রিটেন টেক্সট আছে কিনা যেগুলো লিঙ্ক আকারে। যেরকম আমি যদি আপনাকে এই যে এখানে দেখাই, দেখেন তো এই লিঙ্কে ক্লিক করলে কি কোথাও যাবে? যাবে না। বাট আমি যদি এখানে ক্লিক করি তাহলে যাবে না। সো এটা হচ্ছে কি ডু ফলো লিঙ্ক, এটা হচ্ছে নো ফলো লিঙ্ক। সো চেক করা যে আমার কোনো পেজে নো ফলো লিঙ্কস আছে কি না। আসলে এটা তো আর আমরা এক একটা পেজ এখন ঘুরে দেখতে পারছি না, এই জন্য এটা প্রোভাইড করছি না। নো ফলো লিঙ্কসটা তো থাকা ভালো না, না, থাকতে হবে, থাকতে হবে। প্রয়োজনে এটা কপি করে সে দেখতে পারে। দেখতে পারে, কপি করলো, করে সে গিয়ে পেস্ট করে দেখলো। তাহলে আমি কপির অপশনটা না রেখে মানে ডো ফলো তাহলে কি প্রবলেম? আমাকে নো ফলো রাখতে হবে, ডু ফলো রাখতে হবে, রুলস। সেম লিঙ্কে কি দুটোটা ফলো? না 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 না। একটা ডু ফলো থাকলে একটা নো ফলো রাখতে হবে। ডো ফলো বুঝতে পারলাম যে দুইটা মিক্স রাখতে হবে। হ্যাঁ। সেই ক্ষেত্রে ডো ফলোতে আমার যে কাজটা হবে, নো ফলো তো আমাকে কপি করে গিয়ে সেই কাজটি করতে হচ্ছে। কিন্তু এটা তো কাকে করতে হচ্ছে? আপনাকে না, করতে হচ্ছে অডিয়েন্সকে। হ্যাঁ। এটা করার পিছনে রিজনটা কি আমি বলি। ডু ফলো যে লিঙ্কসগুলো এগুলো একটা অথরিটি বা একটা পাওয়ার পাস করে, ঠিক আছে? ধরেন আপনার পেজকে আমি ডু ফলো দিলাম, তাহলে আমার পেজ থেকে আপনার পেজে একটা পাওয়ার যাবে, মানে আমার ওয়েবসাইটে আপনার লিঙ্ক বসানো, ক্লিক করলে আপনার পেজে যাবে, সে একটা পাওয়ার বা অথরিটি পাস করবে। সো এই অথরিটি যে আমি পাস করব, উইদাউট মাই বেনিফিট আমি কেন করব? অনেক সময় আমরা অনেক ইমেজ ইউজ করি যেগুলো হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের রেফারেন্স দিতে হয়। অনেক জায়গায় দেখবেন ইমেজ টেকেন ফ্রম XYZ ওয়েবসাইট, আমি চাইলে তো ওখানে লিঙ্ক দিতে পারি, বাট ওইখানে গেলে আমার তো বেনিফিট নাই। ওইখানে গেলে এমন হতে পারে আমার অডিয়েন্স বা আমার কাস্টমার ডাইভার্ট হয়ে যায়। এই জন্য আমরা এখানে লিঙ্ক দিয়ে দিই, বিকজ লিঙ্ক দেখেছে আমি বলতে পারবো যে ভাই আমি আপনার ইমেজ আমি আপনার রিসোর্স ইউজ করেছি, কিন্তু আমি তো আপনাকে ক্রেডিটও দিয়েছি, বাট আমার অডিয়েন্সকে আমি ওই সুযোগটা দিই না যে সে চলে যাক। বিকজ আমরা হিউম্যানস অনেক অলস, আমি কোনো লিঙ্ক থাকলে ক্লিক করব, কপি করে ক্লিক করে But- পসিবিলিটি কম। বাট কপি করে পেস্ট করার পসিবিলিটি মানে 100-এর ভিতরে হয়তো 5 to 7%। আমাদের এখানে যারা আছে একজনও এই কাজ করবো না, রাইট? সো আমাদেরকে মার্কেটিংয়ের সাইকোলজিটা একটু বুঝতে হবে। দেন হচ্ছে ম্যালিশিয়াস লিঙ্কস। এই ম্যালিশিয়াস লিঙ্কসটা হচ্ছে এই যে বললাম আমার ওয়েবসাইটে বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে হইতে পারে যে আগে যিনি কাজ করেছেন ভুলে এমন কোনো লিঙ্ক ইউজ করে ফেলেছেন যেটা হয়তো বা গুগলের খুবই নেগেটিভ দেখে, এরকম ওয়েবসাইটের হতে পারে, গ্যাম্বলিং ওয়েবসাইটস বা স্প্যামিং যে কোনো আদার ওয়েবসাইট হতে পারে। গ্যাম্বলিং ওয়েবসাইট বা আলাদা নেগেটিভ ওয়েবসাইটগুলোকে কিন্তু গুগল কখনো ডাইরেক্টলি প্রমোট করে না। কখনো সার্চ করে পাইছেন গ্যাম্বলিং ওয়েবসাইটের রেফারেন্স দিচ্ছে গুগল? গুগল কিন্তু এগুলো কখনোই প্রেফার, এমনকি আপনি অ্যাডস দিতে যান আপনার অ্যাডস রিজেক্ট হওয়ার চান্স আছে। সো গুগল এগুলোকে কখনোই প্রমোট করে না। সো আমার ওয়েবসাইটে যদি এরকম লিঙ্ক থাকে বা ক্লায়েন্টেরটা থাকে, ক্রলার এসে যদি দেখে সে মনে করবে কি আমি এগুলোতে অডিয়েন্স পাস করি, সেক্ষেত্রে কি ফল্ট কার? আমার। ঠিক আছে? চোরের চুরি লুকানো কি শাস্তিযোগ্য অপরাধ নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে চিটিং করবেন না একটু পরে যখন কাজ দেব, ঠিক আছে? কেউ দেখবেন না। এই ম্যালিশিয়াস লিঙ্কসগুলো আমাদেরকে দেখতে অনেক সময়ের ব্যাপার, কারণ হচ্ছে এগুলো এক একটা পেজে যাওয়া, লিঙ্কসগুলো অ্যানালাইজ করা, ক্লিক করে করে দেখা, সেগুলো পসিবল হয় না। এই জন্য এটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইডও করি না। স্কিমা মার্কআপ দেখেছি। কন্টেন্টের ক্ষেত্রে যে বিষয়টা আছে ডুপ্লিকেট কন্টেন্ট। সো আপনারা স্ট্রিমিং ফ্রগে যদি চলে যান, আপনাদের ক্রলার যখন ক্রল করে নিবে, আপনি এখান থেকে কন্টেন্টের একটা পার্ট পাবেন, এই যে কন্টেন্ট, এখানে ক্লিক করে হাতের ডান পাশে দেখবেন আপনি লেখা থাকবে এক্স্যাক্ট ডুপ্লিকেটস। এটার মানে হচ্ছে আপনার 2টা পেজে বা 3টা পেজে সেম কন্টেন্ট দেওয়া আছে। হতে পারে ভুল করে কপি করে ফেলেছে বা পেজ বাড়ানোর জন্য আরেকটা কন্টেন্ট দিয়েছে, হতে পারে, কিন্তু কখনোই আপনার পেজে ডুপ্লিকেট কন্টেন্ট আছে এক, আপনি অন্য কারো কন্টেন্ট ডুপ্লিকেট করে বা কপি করে আপনারটা দিয়েছেন,
এগুলা কিন্তু করা যাবে না, ঠিক আছে? অন্য কারো কন্টেন্টকে আপনি কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করেছেন, এটা প্লাগারিজমের আন্ডারে পড়ে, যেটাকে আমরা কন্টেন্ট কপিরাইট বলতে পারি, ঠিক আছে? সো এটাও করা যাবে না। সো এগুলো আমরা এখান থেকে চেক করে বের করতে পারবো। যদি আমি এআই থেকে কোনো ইমেজ বা কন্টেন্ট নিই, কন্টেন্ট নিলেও তো হচ্ছে আপনার কপিরাইট হবেই, কারণ এআই যখনই কন্টেন্ট নেয় সে কোনো না কোনো পেজ থেকে রেফারেন্স নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে আপনি অনেকটুকু মিল পাবেন অন্য ওয়েবসাইটের। আমি নিজে প্রম্পট দিয়ে একটা ইমেজ তৈরি করলাম। ইমেজ প্রবলেম নেই, কন্টেন্ট বলতে টেক্সট। আচ্ছা, এখন যদি কন্টেন্ট আমি নিজে প্রম্পট দিয়ে কন্টেন্ট তৈরি করি, আপনার প্রম্পট যেটাই দেন, কারণ এআই তো নিজের থেকে লিখবে না, বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স নেবে, ওই রেফারেন্স নিলে সে মিলবে। আমি একটু পরে দেখাবো আপনাকে এআইটা হচ্ছে মিলে। নেক্সট হচ্ছে কি কন্টেন্ট লোকেশন, মানে হচ্ছে আমার কন্টেন্টটা আমার অডিয়েন্সের বা ভিউয়ারের এক্স্যাক্ট মানে ফোকাস পয়েন্টে আছে কিনা। যেরকম আমি যদি বলি আমার কন্টেন্ট এখান থেকে লেখা শুরু হয়েছে সেন্টার অ্যালাইনমেন্টে, দ্যাট মিনস মাঝখানে সব লেখা মাঝখান থেকে দুই দিকে যাবে, রাইট? এখন যদি এরকম হয় এগুলো সব সেন্টার অ্যালাইনমেন্টে, কিন্তু এখান থেকে আমার কন্টেন্টটা এখান থেকে শুরু হচ্ছে কোনো কারণে, এখান থেকে শুরু হলো, কারণ এখান থেকে শুরু হলো এখানে শেষ হয়ে আবার এখান থেকে শুরু হচ্ছে, তাহলে কি আসলে আপনার পড়ার সুবিধা হচ্ছে, নাকি আপনার কাছে আনইজি লাগতেছে পড়তে, বা আপনি হারায় যাচ্ছেন যে কোথা থেকে শুরু করলাম কোথায় শেষ? বা এরকম হতে পারে যে আপনার এটার কালারটা অনেক বেশি ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স হওয়া হতে পারে না? এরকম তো হতেই পারে, তাই না? যে আপনার কন্টেন্টের কালারটা এরকম দেখা যাচ্ছে না। সো এই সকল বিষয়গুলোকে একটাবার দেখা, নোটিস করা, দেন যদি প্রবলেম থাকে এগুলাকে আপনার চেঞ্জ করা, ঠিক আছে? রিচ সিমেট্রিক কন্টেন্ট। রিচ সিমেট্রিক কন্টেন্টের মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আপনি লিখেছেন এগুলো খুবই ছোট, ঠিক আছে? এখন এমন হতে পারে যে আপনার 5টা পেজের কন্টেন্ট খুব ভালো বড় আছে, ভালো ডিটেলসের আছে, বাট দুইটাতে খারাপ আছে। এটা আপনি এআই দিয়ে জাজ করবেন, নাকি এটা আপনাকে কেউ কন্টেন্টগুলো পড়ে দেখতে হবে যে এটা বড় নাকি ছোট, এটাকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রপারলি ডিসক্রাইব করে কি না পড়ে দেখতে হবে। সো এগুলো আমার ম্যানুয়াল লেবার, ঠিক আছে? এটা আপনি জাস্ট একটা ওয়েবসাইটে গিয়ে চেক করে, মানে জাস্ট ওয়েবসাইটকে ওভারঅল দেখে কাজ হবে না, আপনাকে কন্টেন্টটা পড়তে হবে। কারণ এমনও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা ছোট প্রোডাক্টের ডিসক্রিপশন কম, ধরেন একটা মাউসের রিমোটের কথা, রিমোটের যে কন্টেন্ট হবে একটা মাউসের কিন্তু কন্টেন্ট সাইজ একই রকম হবে না। একটা গেমিং মাউসের কথা বলছি, গেমিং মাউসের কন্টেন্ট একই হবে না। অনেক ফিচার্স আছে গেমিং মাউসে, ডিপিআই ব্যাপার করে, মাউস ক্লিকের ব্যাপার করে, বাটনসগুলো কি আছে ব্যাপার করে, ম্যাটার করে, ইউএসবি নাকি ব্লুটুথ, অনেক কিছু ম্যাটার করে। সেই ক্ষেত্রে কি আমার কন্টেন্ট অবশ্যই বড় লাগবে, একটা বার গিয়ে এগুলা পড়ে আসা, ওকে? সো রিচ সিমেট্রিক কন্টেন্ট মানে হচ্ছে যে আমার ওয়েবসাইটের কন্টেন্টস ছোট আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করা, ওকে? এই কন্টেন্টটা হচ্ছে যেটা, যেমন আমি একটা প্রোডাক্টের ব্যাপারে যে বলি যে মাউস এবং এই রিমোটের মধ্যে যে পার্থক্যটা, এই কন্টেন্টটা তো ফিচার বেনিফিট যেগুলো প্রোডাক্টের সাথে ক্লায়েন্ট প্রোভাইড করবে। হ্যাঁ জি জি, আমি তো এই প্রোডাক্ট সম্পর্কে যে ইনফরমেশনগুলো ক্লায়েন্ট দিবেন। আবার এমনও হতে পারে ক্লায়েন্টগুলো আপনি কন্টেন্ট লেখেন আমার প্রোডাক্ট এটা অনলাইনে অনেক ডিটেলস আছে, কথার কথা উনি এফোর্ট টেক নিয়ে কাজ করে, এই প্রোডাক্টের জন্য কি আপনি ওনার কাছে ডিটেলস জিজ্ঞেস করতে হবে নাকি এটা অনলাইনে আছে? অনলাইনে থাকলে তো আমি তো অনলাইন থেকে যদি কপি করি, কপি করে না, আপনি কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইটারের কাজ হচ্ছে কন্টেন্ট লেখা, সো তখন আপনাকে লিখতে আমি হবে। শুধু ওয়ার্ডে টেক্সট লিখি, জি কপি করে তো আমি নিয়ে এসে টেক্সট করতে পারি। হ্যাঁ সেটা যদি করি, হ্যাঁ। ওয়েবসাইটে যদি আমি নিয়ে আসি, হ্যাঁ। যদি কপি করে নিয়ে আসলাম না, কপি করে তো নিয়ে আসলেন, হ্যাঁ নিয়ে এসে নিয়ে এসে আপনাকে এটাকে আবার রিমডেল করতে হবে। হ্যাঁ। দেন হচ্ছে এলএসআই কিওয়ার্ড ইন কন্টেন্ট। এলএসআই কিওয়ার্ড আমরা দেখেছিলাম কিওয়ার্ড রিসার্চের ক্লাসে। এলএসআই কিওয়ার্ড মানে হচ্ছে লেটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং বা সাপোর্টিভ কিওয়ার্ডস। আমার যে প্রাইমারি কিওয়ার্ডটা এখানে ইউজ হয়েছে বেস্ট ফ্রেন্ডলি লং বোর্ডস, এই কিওয়ার্ডটা সাপোর্টিভ কিওয়ার্ডসগুলো আমার এখানে দেওয়া আছে কিনা এটাকে আইডেন্টিফাই করা। এখন এই কিওয়ার্ডসগুলো আমার এখানে আছে কিনা
এটা বুঝতে হলে তো আমার জানতে হবে কোন কিওয়ার্ড নিয়ে উনি কাজ করছে, তাই না? যেমন দেখেন এই যে এখানে একটা খুব ভালো পেয়েছি, এই যে এখানে একটা ইউআরএল আছে দেখেন, বেস্ট লং বোর্ড ফর বিগিনার্স, এখানে আবার একটা স্পেশাল ক্যারেক্টার চলে আসছে, রাইট? এটা হচ্ছে কি, তাহলে কি ডেলিমিটার ইস্যুস আছে কি আর নাই? ওকে, সো এলএসআই কিওয়ার্ডটা হচ্ছে আমার ওয়েবসাইটে বা ওয়েব পেজেসগুলোতে সাপোর্টিভ কিওয়ার্ডগুলো আছে কিনা সেগুলোকে আইডেন্টিফাই করে বের করা। ওকে, এখন কিওয়ার্ড তো আমি জানি না কোন পেজের জন্য কি করেছে, এলএসআই কিওয়ার্ড বের করতে পারবো কিভাবে বের করতে হবে? না? যেমন full explain কারণ মেইন কিওয়ার্ডই তো আমাকে দেয় নাই, সাপোর্টিভ কিওয়ার্ড কোথা থেকে দিবে? তাহলে এটা কি আমরা ক্লায়েন্টকে বের করে দিতে পারবো? আর যদি এটা আমি ক্লায়েন্টকে বের করে না দিতে পারি, সো এটা আমি আমার শিটে রাখবই না। দেন হচ্ছে কিওয়ার্ড স্টাফিং ইন কন্টেন্ট। কিওয়ার্ড স্টাফিংটা অনেক মেজর একটা প্রবলেম হয়ে যায় আমাদের বিগিনার্সদের জন্য। আমরা মনে করি যত বেশি কিওয়ার্ড আমি ইনপুট দিতে পারবো আমার কন্টেন্টে, গুগল মনে তত বেশি র্যাঙ্কিং দিবে। সো গুগল একটা মানে মার্জিন দিয়ে দিয়েছে যে এর অতিরিক্ত আপনি কখনোই কিওয়ার্ডকে ইউজ করতে পারবেন না। কথার কথা, রিডেবিলিটির জন্য আমি যদি বলি যে ধরুন আমার বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো, সো আমি বললাম মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ মিস্টার এক্স, মাই বেস্ট ফ্রেন্ড গোজ টু স্কুল এভরি ডে, মাই বেস্ট ফ্রেন্ড ইজ এ ভেরি অনেস্ট বয়, মাই বেস্ট ফ্রেন্ড ইটস রাইস এভরি ডে। কেমন লাগতেছে শুনতে? মাই বেস্ট ফ্রেন্ড কমন নিয়ে নিলেই তো। হ্যাঁ, এখন আমি এই যে মাই বেস্ট ফ্রেন্ড বললাম কেন? আমার তো কিওয়ার্ড মাই বেস্ট ফ্রেন্ড, তার মানে কি মনে হচ্ছে কি যতবার ইউজ করবো তত বেটার। এটা রিডেবিলিটিতে অনেক ইস্যুস করে। একটা ইউজার বা একটা ভিউয়ার বা একটা অডিয়েন্স আপনার এই কন্টেন্ট পড়তেই সে পারবে না, বিকজ আপনি কিওয়ার্ড বারবার ইউজ করেছেন। কিওয়ার্ডকে বারবার ইউজ করাটাই হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। এই জন্যই একটা একটা মানে মার্জিন আছে, যে মার্জিনের অতিরিক্ত আমি আমার কিওয়ার্ডকে ইউজ করতে পারবো না। ঠিক আছে? সো পার্সেন্টেজটা কত বা কিভাবে, এগুলো আমার লেটার অন যখন আমরা অন সাইট নিয়ে কাজ করব তখন এগুলো দেখব, বা কন্টেন্ট রাইটিং নিয়ে যখন কাজ করব তখন আমরা দেখব। ঠিক আছে? সো এই পর্যন্ত আমাদের বাকি ছিল, এতটুকু ক্লিয়ার স্যাররা? আপনারা যারা আছি ক্লিয়ার? জি। ওকে, তাহলে এবার ছোট্ট একটা হেল্প আমার করবেন, সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট দিচ্ছি, সবাইকে না একটু ডিফারেন্ট দিয়ে, ঠিক আছে? সো আমি কয়েকটা ওয়েবসাইট বলে যাই। দারাজ লিখেছি, এই চারটা ওয়েবসাইট দিলাম। এই চারটা ওয়েবসাইটের যে কোনো একটা অডিট আপনারা আমাকে করে দেখাবেন। ফুল ফুল বলতে যেগুলো হচ্ছে আমরা ক্লায়েন্টকে আমি আপনাদের ক্লায়েন্ট, সো ক্লায়েন্টকে যতটুকু প্রোভাইড করার অতটুকু করে দেখাবেন। আর আপনাদের এখানে যে স্ট্রিমিং ফ্রগ আছে, এখানে অনেকগুলো আছে পেইড, অনেকগুলো আছে ক্র্যাক করা। আপনারা যাদেরটা হচ্ছে লাইসেন্সড, যে আপনারা জাস্ট এখানে একটু ফলো করবেন। আপনারা যখন স্ট্রিমিং ফ্রগগুলো ওপেন করবেন, যাদেরটায় লেখা আছে যেরকম লাইসেন্সড, ওনারা জাস্ট 10% হয়ে গেলে স্টপ করে বা পজ করে অডিটে কাজ করবেন। আর যাদের লাইসেন্স নাই ওদের 5-6টা ইউআরএল এমনিতেই করতে হবে। ঠিক আছে? বুঝে গেল? এইটা তো আমি স্ক্রিন শটটা ওই দিন ইয়ে করছিলাম, লাস্টে তো লগইন হচ্ছে না। স্ক্রিমিং ফ্রগ এখানে আছে তো।